বইমেলায় আসলে কেমন লাগে? আগে আসতাম বইয়ের লোভে, এখন আসি ক্যামেরার লোভে। তো ওকে এত আরাম দিছো কেন? ও এরকম হাত দিয়ে দাঁড়াইতে পারবে। যাই আফান ভাই। রাংতা কাগজ প্রথম কাব্যগ্রন্থ। সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাস। সবাই খোয়ারের ভেতরে আবদ্ধ। মনোলোগ জলজ ফুল, খুব বেশি ভালো কাজ হয়নি। প্রেমের কবিতা, অপ্রেম। শীতের পুরান চাদর, এটা কখনোই পুরান হবে না। দ্বিখণ্ডিত পদাবলী। বহন করছি। দর্শক, এতক্ষণ কথার পিঠে যে কথা চলছিল তা কিন্তু কোনো তর্কযুদ্ধ নয়। এ হচ্ছে কবির বইয়ের নামের বিপরীতে তার যে অনুভূতি সেটি। এবং আপনারা দেখছেন বই ভালোবাসা পৃষ্ঠা নিবেদিত। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, এবং আমাদের সাথে আছে একজন কবি, নাম হচ্ছে স্নিগ্ধা বাউল। স্নিগ্ধা বাউল, আমাদের এই বই ভালোবাসা আয়োজনে আমরা প্রথমেই সবার কাছে যে উত্তরটি জানতে চাই সেটি হচ্ছে যে বইয়ের সাথে ভালোবাসা আসলে কবে থেকে শুরু? বইয়ের সাথে ভালোবাসা কবে থেকে শুরু দিনক্ষণ হিসেব করে আসলে বলা যাবে না। আমাদের তো একটা সময় ছিল আসলে যখন আমরা বইকেই ভালোবাসতে হইতো। আমাদের শৈশব কৈশোরে তো এর বাইরে কোনো আসলে বিনোদন ছিল না। সেই ভালোবাসা থেকে কি লেখার ইচ্ছেটা আসলে কবে শুরু হয়েছিল? প্রথম বই কবে প্রকাশিত হয়েছিল এবং কাকে উৎসর্গ করা হয়েছিল? প্রথম বই প্রকাশিত হয় 2017 সালে। কারণ আমি জানি না এটা কেন এরকম হয়েছে যে আমি আমার সমস্ত শিক্ষার্থীদেরকে ওই বইটা উৎসর্গ করেছিলাম। প্রথম বইয়ের নামটা কি ছিল? রাংতা কাগজ। রাংতা কাগজ। আচ্ছা, এবার আমি জানতে চাই যে এই যে দীর্ঘ জীবন, 2017 সালে প্রথম বই আসলো, এরপর আজ 2025-এ দাঁড়িয়ে আছি আমরা, এখন পর্যন্ত পাঠকের হাতে কতগুলো বই আসলে ভালোবেসে তুলে দেওয়া হয়েছে? 6টা তো এমনিতেই মৌলিক গ্রন্থ, একটা সিরিজ গ্রন্থ অভিযান থেকে বের হচ্ছিল এক ফর্মা করে, আর এই তো আর কিছু গল্পগুলো আসলে এখনো মলাটবদ্ধ হয়নি। তবে পাঠকের জন্য হয় কি, মানে আমি খুব লেখক হিসেবে লজ্জা পাই। হ্যাঁ, আমার মনে হয় যে কিছুটা বিব্রত আমি, যে আমার মনে হয় যে আমি কেন লিখবো আর কি, মানে আমি কেন লিখি, বা যারা পড়ে তারা আমার লেখা কেন পড়বে। আমি কিন্তু বই লিখে বলতে খুব লজ্জা পাই। অনেকে আছে না যে আমার একটা বই আসছে, সেটা খুব আনন্দের। আমার মনে হয় যে এটা আমার কাছে খুব আমার ভেতরে পড়ায়, মনে হয় যে আমি যা লিখতে চাইছি আসলে তা হয় নাই, নিজের তৃপ্তিটা হয় না আসলে। তবে একটা জিনিস, প্রথম দিকে যখন কবিতা লিখতাম এত আনন্দ লাগতো, মনে হতো ইস কি লিখলাম, আর এখন মনে হয় কি লিখলাম দূর। এবার একটু জানতে চাই আমি যে এই যে কবি জীবন, মানে এরকম অনেক কবি তো আছে যে কবি জীবনকে আসলে প্রভাবিত করেছে, যার ফলেই হয়তোবা এই লেখালেখি, এই কবিতার জগতে হাঁটাহাঁটি। আমি জানতে চাই যে কারা আছেন লেখক তালিকায় যারা স্নিগ্ধা বাউলকে প্রভাবিত করেছে? লেখক তালিকায় প্রভাবিত করার জায়গাটা আমি আসলে নিতে চাই না। আমি না নীল এবং সূচনা, যেহেতু অনেক লেখকদের সাথে আপনাদের কথা হয়, মানে সাহিত্য পড়তে গিয়ে আমরা যেটা দেখেছি যে কোনো লেখককে যদি আত্মস্থ করে ফেলা হয় তাহলে না তার একটা গোপন প্রভাব নিজের লেখার মধ্যে অবশ্যম্ভাবীভাবে আসে। সেজন্য আমার যেটা মনে হয় যে আমি পড়ি, সেটাতে ধাতস্থ হই, আত্মস্থ হই না। আচ্ছা, যে বইগুলোর প্রভাব রয়েছে আপনার জীবনে, কিংবা বারবার পড়তে ইচ্ছা করে এমন কোনো বই? আমি আসলে কবিতার মানুষ, কিন্তু আমার বলতে কোনো সমস্যা নেই যে আমি কিন্তু মানে গদ্য সাহিত্যের খুব প্রভাবিত। আমার খুব ন্যারেটিভ গদ্য যেগুলো আর কি, দীর্ঘ বাক্যের, তারাশঙ্কর, মানিক বা এদের লেখা আমাকে খুব প্রভাবিত করে, যে কারণে আমি লিখিও কিন্তু গদ্য ফরম্যাটে। শৈশবের কথা বলি, আমি তখন ক্লাস 1 থেকে 2-তে যখন উঠলাম, তখন ক্লাসে ফার্স্ট হইলাম, যেহেতু আমরা সবাই আসলে ছোটোবেলায় ফার্স্টই হইতাম, কেউ আসলে সেকেন্ড হইতো না। তা আমি লিটারেলি ওইবার ফার্স্ট হলাম, এবং তখন আমাকে স্কুল থেকে উপহার দেওয়া হলো 1000 বছর ধরে উপন্যাসটা। মানে ক্লাস 1 থেকে 2-তে জহির রায়হানের। আমি তখন পড়িনি, কিন্তু পড়েছি হয়তো আরও 2-3 বছর পরে। তো যেটা হয়েছে যে ওই উপন্যাসটা কিন্তু আমি জীবনে অনেকবার পড়েছি। হ্যাঁ, এটা খুব প্রভাব বিস্তার করেছে তা না, কিন্তু কৈশোরে যেটা হয়েছে সাতকাহন, মানে আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমাদের জেনারেশনে দীপাবলি, মাঝখানে তো সেবার 3 গোয়েন্দা পড়তাম, কিন্তু দীপাবলির পরে আমি সরাসরি সমরেশ, সুনীলে ঢুকে গেছি। এবং যেটা হয়েছে যে ওই সময় একটা লম্বা সময় ইতিহাস ভিত্তিক পড়া,
কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম তখন মনে হয় যে রুচিটা একটু অন্যদিকে গিয়েছে। বাস্তবধর্মী উপন্যাস বা মহাকাব্যিক উপন্যাস এগুলো খুব আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে শুরু করলো। আমি জগদীশ গুপ্তের খুব ভক্ত। আচ্ছা, জগদীশ গুপ্তের ভক্ত, তারপরে তারাশঙ্কর ভালো লাগে, মানে খুব ছোট ছোট গদ্যের বই আমাকে টানে না। আমার একটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে স্নিগ্ধা বাউল যদি লেখক না হতেন, যদি কবি না হতেন, তাহলে স্নিগ্ধা বাউল কি হতেন? নায়িকা হতাম না, একজন মানুষই হতাম। যে কোনো ফরম্যাটে একজন মানুষই হতাম, অথবা নীলের পাশে সূচনা হতাম। সকালবেলা উঠে কি কবিতা না মুঠোফোন? মুঠোফোনে তো এখন কবিতার প্রধান জায়গা। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে? এটার একটা যন্ত্রণা রবীন্দ্রনাথ কোথাও না কোথাও লিখে গেছে আর কি, যে লেখকদের বলেছে হাতের কাছে কাগজ আর কলম রাখার জন্য। যেহেতু কাগজ কলম থেকে আমরা বের হয়ে গেছি, তবে রাতে ঘুমানোর আগে যেটা হয় আমার, আমি প্রতিদিন 10 থেকে 12 পৃষ্ঠা অথবা 20 পৃষ্ঠা পড়ার অভ্যাস আমার আছে আর কি। আচ্ছা, এই মুহূর্তে যদি বলা হয় যে একটা টাইম মেশিন দেওয়া হলো এবং বলা হলো যে এই টাইম মেশিনে চড়ে যে কোনো সময় আসলে চলে যাওয়া যাবে এবং যে কোনো প্রিয় মানুষের সাথে আসলে সান্নিধ্যের সময়ও কাটানো যাবে, কোন সময় ফিরে যেতে চায় স্নিগ্ধা বাউল এবং কার সান্নিধ্যে যেতে চায় এবং তার সাথে কোন বিষয় নিয়ে আলাপ করতে চায়? আমি আমার শৈশবেই ফেরত যেতে চাবো, যেখানে আমার পুরো পরিবারটা একসাথে আছে। হয় না যে ফুলের অনেকগুলো পাপড়ির মধ্যে থেকে যদি একটা পাপড়ি ঝরে যায়, ফুল তো আর সেই পাপড়িটাকে ফেরত পায় না। আমি ওরকম একটা ফুলের কাছে যেতে চাই যে ফুলটাতে সবগুলো পাপড়ি আছে, একটা পাপড়িও ঝরে পড়ে না আর কি। সেটা আমি আমার মাকে খুব বলতাম যে মা, তোমরা তো 4টা বোন ছিলে, একটা হাঁড়ির ভাত খেতে, এখন 4 জন 4টা জায়গায়, মানে 40 বছরে তাদের দেখা হয় না আমার বড় খালার সাথে আমার মায়ের। তো সেই হিসেবে আমি শৈশবের ওই পরিবারটাতে যেতে চাই, যেখানে মা রান্না করছে, বাবা বাজার করছে, আর সব ভাই বোন একসাথে বসে পরিবারে ভাত খাচ্ছি। প্রিয় কোনো উক্তি যেটা আপনি আপনার ভ্যানিটি ব্যাগ হতে পারে, পার্সে করে, শাড়ির আঁচলে করে নিয়ে ঘুরেন? সেটা আমার নিজেরই একটা কথা আছে, অভ্যাস এক ভয়ানক ব্যাধি, ভালোবাসা এক ভয়ানক অভ্যাস। এটা আমার মাথার ভেতর সবসময় ঘুরে। আচ্ছা, যদি বলা হয় যে স্নিগ্ধা বাউল, তাকে নিয়ে একটি উপন্যাস লিখতে হবে অথবা একটি ছোট গল্প লিখতে হবে অথবা তাকে ঘিরে একটি কবিতার বই হবে, সেই কবিতার বইয়ের নাম কি হবে, সেই গল্পের বইয়ের নামটা কি হবে এবং সেই উপন্যাসের নামটা কি হবে? স্নিগ্ধা বাউল নামটা এত খটমটা, সেটা তো অবশ্যই হবে না। সেক্ষেত্রে আমার মায়ের নাম হচ্ছে মিনতি। আমার যেটা মনে হয় যে আমাদের মায়েরা জীবনে বলে না যে এটা হারায় সেটা হারায়, আমার মনে হয় যে তারা সবচেয়ে বেশি যেটা হারায় সেটা হচ্ছে তাদের নাম। তাদের নামটা তাদের জীবন থেকে হারায় যায়, অমুকের বউ, অমুকের মা এই হিসেবে পরিচিত হয়ে যায়। তো আমাকে যদি কখনো কোনো কিছু নিয়ে আমার জীবন নিয়ে লিখতে হয়, তাহলে সেটা শুরু হবে আমার মায়ের জীবন থেকে। সেই হিসেবে আমি মনে হয় মিনতি নাম থেকে প্রায়োরিটি দিয়ে তার জীবন কথা বা কোনো কিছু আকারে হয়তো প্রকাশ করার চেষ্টা করব। এমন কোনো পাঠক যে আপনার মানে মনের মধ্যে গেঁথে আছে? এখন তো আসলে কবিতার চাইতে আমার মনে হয় যে কবিকে পছন্দ করার প্রবণতা বেশি আর কি। তো মানুষ হিসেবে আমার মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছে যে কোনোভাবে, যে কোনো বয়সে, এটা কিন্তু মানে এক ধরনের ভালো লাগে, ফ্রয়েডিজম আর কি, যেটা যে এক ধরনের আনন্দ দেয়। তো সেই হিসেবে কিছু কিছু আছে যারা আমার সমস্ত কিছু সংগ্রহ করে রেখে দেয়। ছাত্রছাত্রীদের কিছু প্রবণতা আছে যেটাকে আসলে ভালোবাসা বলা যায় না, আবেগ বলা যায় না, বয়সন্ধিকালের একটা বিশেষ প্রবণতা বলা যায়, কিন্তু ওইটাও এক ধরনের আনন্দ দেয়। আমার একটা ছেলে, ওকে আমি ছেলেই বলি, আমার ছেলেই বলি, ও আমার কবিতা দিয়ে আমার ছবি এঁকে এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করলো। আমার হচ্ছে যে ভেতর থেকে আসলে বোধটা না আসলে এটা হওয়া সম্ভব না। এরকম ছোট ছোট অনেক অভিজ্ঞতা আছে। স্নিগ্ধা বাউলের কবিতার বিষয়বস্তুতে আসলে ভিন্নতা থাকে কিনা, বা কোন বিষয় আসলে কবিতার এসে জড়ো হয়? এটা তো আসলে লেখকের চাইতে পাঠক বেশি ভালো বলতে পারবে। তারপরে লেখক হিসেবে আমার যেটা মনে হয় যে যেহেতু মানে আমার বেশিরভাগই কবিতার ধরনটা হচ্ছে ক্ষরণের বেদনা বা অপ্রাপ্তি, এরকম কিছু হতে পারে। সেই অপ্রাপ্তিটা শুধুমাত্র জৈবিক বা প্রেম ওরকম কিছু না, পারিবারিক, সামাজিক, ইভেন রাষ্ট্রীয় জীবনে আমাদের যে অপ্রাপ্তিগুলো আছে
সেগুলো তো আসলে ঘুরে ঘুরে খায়। আর আমাদের তো একটা সুবিধা আছে কবিদের, হ্যাঁ, যে আমরা যেটা সরাসরি তীরটা না মারলেও আমাদের চলে, আমরা ঘোরায় ফেরায় তো তীরটা মারতে পারি। যেমন আমার কিছুদিন আগে আমি একটা কবিতা লিখলাম যে আমরা কি কম্প্রোমাইজ করছি কিনা আর কি। আর সবাই ভাবলে এটা হয়তো কোনো প্রেমের কবিতা, একজন প্রেমিক প্রেমিকার সাথে কম্প্রোমাইজ করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সামগ্রিক জীবনে আমরা কি কোথাও কম্প্রোমাইজ করছি কিনা। আমি তুমি মানে তো শুধু প্রেমিক প্রেমিকা না, আমার সাথে রাষ্ট্রেরও দহন আছে, সমাজেরও আছে, পরিবারেরও আছে, তোমাদের সাথেও আছে। কবিতার সাথে কতটা প্রেম, আর আপনার যাপিত জীবনের কতটা জুড়ে আছে কবিতা? কবিতার সাথে প্রেম না প্রেমের সাথে কবিতা, এটার একটা যুক্তিবিদ্যার যেই সূত্র আছে যে গরু ঘাস খায়, আমরা গরু খাই সুতরাং আমরা ঘাস খাই, ওইরকমই হতে পারে। কবিতার সাথে প্রেম আছে। জীবনানন্দ যেমন বলেছিলেন যে মাথার ভেতরে প্রেম নয়, স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। তো আমার মনে হয় যে দিনমানে সারাক্ষণ সব কিছুর মধ্যেই মনে হয় এই শব্দটার সাথে ওই শব্দটা, এটার সাথে সেটা, মানে অনেকটা তরকারি রান্নার মতো হয়। প্রেমটা আছে বলেই তো হয়। আর যাপিত জীবনে কবিতা কতটুকুন প্রভাব বিস্তার করে, বাস্তবিক জীবনের সাথে কবিতার জীবনের অনেক পার্থক্য। আবার পার্থক্যের জায়গাটা আবার এমনভাবে পূরণ হয়ে যায় যে বাস্তবিক জীবনে যা করতে পারছি না, যা বলতে পারছি না, সেটাকে কবিতায় নিতে পারছি। আচ্ছা, যেহেতু প্রেমের কথা হচ্ছে, আমি একটু জানতে চাই কবির কাছে, যার কলমের নিবে প্রেমটাও এবং অপ্রেমটাও ঘুরে বেড়ায়, প্লেটোনিক লাভ নাকি ফ্রয়েডীয় লাভ, মানে স্নিগ্ধা বাউলের প্রেমের সংজ্ঞাটা আসলে কি? বৈষ্ণব পদাবলিতে যেমন করে তৈরি হয়েছিল যে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আনুতিল না দেখিলে যায় যে মরিয়া। এখন এই বিচ্ছেদ ভাবনা থাকলে মানে সেটাকে তো আবার একটা প্রাপ্তির ইচ্ছা থেকেই তো বিচ্ছেদ ভাবনাটা আসে। আমার ধারণা প্ল্যাটোনিক লাভ আসলে শেষ পর্যন্ত ফ্রয়েডিজমে গিয়ে হচ্ছে শেষ হওয়ার একটা প্রবণতা থাকে। যদি না হয় তাহলে আমরা বলি যে এটা তো সুপারসোনিক লাভ, এটা তো প্লেটোনিক লাভ, পাই নাই তো কি হয়েছে। সুতরাং শারীরবৃত্তীয় ভালোবাসা আমি বিশ্বাস করি, অবিশ্বাস করি না। ধন্যবাদ দারুণ দারুণ প্রেম এবং অপ্রেমের কথা বলবার জন্য। পুরোটা জুড়ে যেন কবিতা ছিল নীল। হ্যাঁ, এবং তোমাকেও কবিতার মতোই সুন্দর লাগছে। ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কবির সাথে যার জীবন জুড়ে জড়িয়ে আছে কবিতা, এবং সেই কবিতা আছে তার অপ্রেমে, তবে কবি আছে আমাদের প্রেমে। আবারও দেখা হবে, তবে চেষ্টা করবে জিনিয়া কবির সূচনা। পৃষ্ঠার পাতা জুড়ে এমন গল্প কবিতারা আরও বেশি জড়ো হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়।